গুমের মামলার আসামি 15 সেনা কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেয়েছে সেনা সদর। রিসিভ কপি ফিরেছে প্রসিকিউশনের কাছে। পিআর সহ 7 দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি চাপিয়ে দেওয়া কোনো কিছু দেশের জনগণ গ্রহণ করবে না বললেন মির্জা ফখরুল। হাটে মাঠে ঘাটে আলোচনার কেন্দ্রে এখন সেফ এক্সিট। অভিযোগকারী ও অভিযুক্তদের বক্তব্য স্পষ্ট করার তাগিদ। শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা। বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনে কড়াকড়ি অবস্থানে ইতালি, দায়ী অসাধু চক্রের জাল জালিয়াতি। এবং গাজা সমস্যা সমাধানে মিশরে বৈঠক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার শারম আল শেখ শহরে আয়োজনে অংশ নেবেন 20 জনের বেশি বিশ্বনেতা। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথেই আছি সালিহা পারভিন সাথী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গুমের মামলায় চাকরিরত সেনা কর্মকর্তাদের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে। তার রিসিভ কপি হাতে পেয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তবে গ্রেপ্তার হলে আসামিদের 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। রাষ্ট্রপক্ষ জানায়, গত 8 অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মিজান আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মিজান, জানাবেন মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আপনি জানেন যে আজকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলার আইনি যুক্তিতর্কের প্রথম দিন ছিল। যদিও আমরা দেখেছি যে বিষয় ছাপিয়ে উঠে এসেছে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি, এবং কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি তার কথায় বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। গতকালই আপনি দেখেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি ব্রিফিং করা হয়, যেখানে জানানো হয় যে 15 জন কর্মকর্তা তাদের হেফাজতে রয়েছেন, এবং সেই শিরোনামও গণমাধ্যমে আসে এবং সেই সূত্র ধরেই চিফ প্রসিকিউটরের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চান যে আসলে এর সবশেষ আপডেটটি কি। তিনি যেমনটি জানিয়েছেন যে যদি কাউকে গ্রেফতার করা হয় 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করা হবে, এবং সেই ক্ষেত্রে 24 ঘন্টার একটি বাধ্যবাধকতা রয়েছে বলে তিনি জানিয়েছেন। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে কতজনকে হেফাজতে রাখা হয়েছে, কেন হেফাজতে রাখা হয়েছে, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো প্রসিকিউশনকে বা ট্রাইব্যুনালকে কিছুই জানানো হয়নি বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি রেজিস্ট্রার জেনারেলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের পক্ষ থেকে গত 8 অক্টোবর যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, তার সাথে সাথেই তার সংশ্লিষ্ট সবগুলো বাহিনীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়, এবং সেই ধারাবাহিকতায় সবাই সেই পরোয়ানা পেয়েছেন, এবং পরোয়ানা পাওয়ার পর সেই যে রিসিভ কপি, সেই রিসিভ কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছে বলেও তিনি নিশ্চিত করেছেন। তো এই ছিল আসলে এই বিষয়ের সবশেষ তথ্য। সামনে আরো কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাথে আপনার কাছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে থাকুন, পরবর্তী সংবাদে আপনার সাথে আবার যুক্ত হব। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতা দেশের জনগণের আছে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য পিআর পদ্ধতির কথা সামনে আনা হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় নির্বাচন বানচাল নিয়ে নানা দিক তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিহাসের একটা অত্যন্ত কঠিন সময়, ক্রান্তি লগ্নে আমরা এখন পার করছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটের এই সভায় বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদে সই করতে সব দল একমত হয়েছে। যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি, নির্বাচনী ইস্তিহারে সেগুলো প্রকাশ করতে হবে। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছে সেই বিষয়গুলো, আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত, ম্যান্ডেট, সেটা আদায় করার চেষ্টা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, কিছু মানুষ ৭১-এর গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলিয়ে দিতে চায়। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে।
71-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম, বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রে নতুন চিন্তা করতে পারছি। পিআর পদ্ধতির নামে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ট্রাইব্যুনালে গ্রেপ্তার পরোয়ানা জারি হওয়া সেনা সদস্যদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে একথা জানান তিনি। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি রয়েছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ফ্যাসিস্টদের লোকজন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে হতে না পারে সেজন্য বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতায় তাদের চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে। না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান সরকারের উপদেষ্টা থেকে রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় এখন এই শব্দ। প্রথম অভিযোগ আসে এনসিপির শীর্ষ পর্যায় থেকে। পরবর্তীতে উপদেষ্টারাও খণ্ডান এমন অভিযুক্ত বা অভিযোগকারীদের বক্তব্য স্পষ্ট করার পরামর্শ রাজনীতি বিশ্লেষকের। পাড়া মহল্লার চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি টেলিভিশন টকশো সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন সেফ এক্সিট। সম্প্রতি এই আলোচনায় ঘি ঢেলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। এরপর থেকেই নিরাপদ প্রস্থান নিয়ে চলছে কথার এফর ওফর। বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে, তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে একে অন্যকে লক্ষ্য করে নানা বক্তব্য। অবশ্য এনসিপির সদস্য সচিব সেফ এক্সিটের ব্যাখ্যা দিয়ে বলেছেন, এতে বোঝানো হয়েছে দ্রুত নির্বাচন দিয়ে উপদেষ্টা পদ থেকে মুক্তির চেষ্টা। কর্তব্যের জায়গাগুলো থেকে পলায়নপর মানসিকতায় তাদের সেফ এক্সিট নেই। তারা দেশ থেকে চলে যাচ্ছেন এই অর্থে সেফ এক্সিটের কথা আমরা বলছি না। মোটা দাগে তারা তাদের কর্তব্যগুলো থেকে নিস্তার পাইতে চান। তারা তাদের কর্তব্যগুলো যে সম্পূর্ণ তারা সঠিকভাবে করতে পারছেন কি পারছেন না, সেই জায়গাটাতে মনোযোগ না রেখে তারা কিভাবে শুধু ক্ষমতা হস্তান্তর করে দিয়ে নিজেদেরকে নির্ভর করতে পারেন, সেটাকেই তারা একটা সেফ এক্সিটের উপায় হিসেবে তারা খুঁজছেন বলে আমাদের মনে হয়। রাজনীতি বিশেষজ্ঞের পরামর্শ, অভিযোগকারী ও অভিযুক্তদের বক্তব্য স্পষ্ট করা উচিত। ক্ষমতাকে অপব্যবহার করছে যারা, তো তারাই তো ভয়ে থাকবে, তারাই তো খুঁজবে নিরাপদভাবে যাতায়াতের রাস্তা। এখন আপনি প্রমাণ নিয়ে বসে আছেন তাদের বিরুদ্ধে, বলছেন না বাইরে, তাহলে এই বলার মধ্যে পার্থক্যটা কি? যদি কোনো দুষ্কর্ম করেই থাকে তারা, তো সেগুলোকে এখনই প্রকাশ করুন, প্রকাশ করে সেগুলোর জন্য বিচার চান সরকারের কাছে, কিন্তু সেগুলো তো উনি করছেন না। সুতরাং এইটা যতক্ষণ পর্যন্ত এটা উনি করছেন না, ততক্ষণ পর্যন্ত এই বক্তব্যের কোনো প্রভাব রাজনীতিতে পড়বে বলে আমার মনে হয় না। সরকারের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য অধ্যাপক সাব্বিরের। এই দূরত্বের কারণেও হয়তো বা তারা। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রমিক ও মালিকরা। সকাল 6টা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ থেকে বন্ধ দূরপাল্লার বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় ঢাকায় কর্মরত যাত্রীরা বিকল্প যানবাহনে ফেরার চেষ্টা করছেন। ময়মনসিংহে এক জুলাই যোদ্ধাকে পরিবহন শ্রমিকের নাজেহালের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিবহন খাত। এর জেরে ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে হাজারো যাত্রী। সপ্তাহের প্রথম কার্যদিবসে কেউ গন্তব্যে যেতে না পেরে ফিরে যান, কেউ আবার বিকল্প উপায়ে যাত্রার চেষ্টা করেন। আমরা বন্দি, যখন তারা গাড়ি চালাবে তখন আমরা যাব, আমাদের কিছু করার নাই। গতকালকে এসে ঘুরে গেছি, গাড়ি চলে না, যার জন্য আমরা যাইতে পারতেছি না। এটা খুবই ভোগান্তি। এগুলো কিছু ঝামেলা হবেই, কিন্তু এই ঝামেলার দায়ভার জনগণ কেন দিবে?
শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান নেতারা। শ্রমিকের মুক্তি ও মিথ্যা অপবাদে চাকুরিচ্যুতি বন্ধের দাবিতে অনশন ধর্মঘট করছেন পরিবহন শ্রমিকরা। ছোট একটা ইস্যু হয়, লাইনম্যানের সাথে একটা যাত্রীর কথা কাটাকাটি হয়, সেই ভিত্তিতে তারা ইস্যু করে এই জিনিসটা পুরো গাড়ি তারা বন্ধ করে দিয়েছে। এখন তাদের বক্তব্য হচ্ছে এখানে আমিনুল হক শামীমের গাড়ি চলবে না, তার গাড়ি নাকি অবৈধ। মালিক পক্ষ থেকে যে সময় অর্ডার দিবে গাড়ি ছাড়ান, আমরা পরে গাড়ি ছাড়তে পারবো, এছাড়া আমাদের কোনো বক্তব্য নেই। যাত্রীরা কেন আমাদেরকে হয়রানি করবে, কেন রাজনীতির নেতারা আমাদের হয়রানি করবে? শুক্রবার মাসকান্দা বাসস্ট্যান্ডে গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। এর জেরে পরিবহন মালিক ও আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের 16টি বাস বন্ধের দাবি জানিয়ে অবস্থান নেয় জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষই কর্মসূচি থেকে সরে গেলেও ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধে অটল থাকে এনসিপি নেতারা। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যা থেকেই বন্ধ রাখা হয় ইউনাইটেড ও শৌখিন পরিবহনের সব বাসের যাত্রা। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নির্বাচনে বাকি আর মাত্র 3 দিন, জমে উঠেছে শেষ মুহূর্তে প্রচার। ভোট চাইতে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমর্থন চাচ্ছেন তারা। চাকসু নির্বাচনের প্রচারণার আরও খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুজিবুল, জানাবেন ক্যাম্পাসে ভোটের পরিস্থিতি, পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া নির্বাচনী প্রচারণা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। পারভিন, গত দুদিন ধরেই তো পাল্টাপাল্টে অভিযোগ আমরা শুনছি। ছাত্রদল ছাত্র শিবিরের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে, পাশাপাশি বৈচিত্র্যের ঐক্য প্যানেল নামে আরেকটি প্যানেল শিবিরের বিরুদ্ধে ক্লাসে প্রচারণার অভিযোগ করেছে। এর বাইরে আমরা দেখছি যে প্রার্থী যারা আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন হলগুলোতে তারা যাচ্ছেন এবং তাদের যে ম্যানিফেস্টো বা ইশতেহার সেই সমস্ত বিষয়গুলো তারা ভোটারদের কাছে দিচ্ছেন এবং সেখানে দিয়েই তারা তাদের যে সমর্থন সেটি আদায়ের চেষ্টা করছেন। এর বাইরে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, প্রার্থীদের সাথে সকাল থেকে কথা বলছি। তারা বলছেন যে নির্বাচনের যে পরিবেশ সেটি নিয়ে কেউ কেউ কিছুটা শঙ্কিত, কারণ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলোর অধিকাংশ এখনও সচল করা যায়নি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনাররা যেভাবে প্রস্তুতি গ্রহণ করবার কথা বা যেভাবে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করবার কথা তারা বলেছিলেন সেটি এখনও তারা তৈরি করতে পারেননি, এমন অভিযোগ তারা করছেন। বহিরাগতদের অনুপ্রবেশের কথাও তারা কেউ কেউ বলছেন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট এবং যে নির্বাচন কমিশনাররা তারা আজকে বিকেল 3:30টায় গণমাধ্যমের সাথে একটা বৈঠকের কথা রয়েছে এবং সেখান থেকে হয়তো সুনির্দিষ্টভাবে কিছু তথ্য আমরা পাবো যেগুলো আসলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা হয়তো দিবেন। এর বাইরে আমরা যতটুক প্রশাসনের যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলে যতটুক জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই নির্বাচনে 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে নিয়োজিত থাকবেন এবং 4 জন বিশ্ববিদ্যালয়ের যে গণ্ডি বা আওতা রয়েছে এর ভেতরে থাকবেন এবং 5 জন বাইরে থাকবেন। অর্থাৎ সব মিলিয়ে নির্বাচনের বাকি আর 3 দিন রয়েছে। এর মধ্যে প্রচারণায় পুরোপুরি সরগরম। আগামী 2 দিন প্রচার করতে পারবেন, আজকে এবং আগামীকালকে যেহেতু প্রার্থীরা শুধুমাত্র প্রচার করতে পারবেন, মাঝখানে একদিন বন্ধ থাকবে। সুতরাং যে আজকের যে এবং আগামীকাল 2 দিন তারা প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের ইশতেহার তারা তুলে ধরছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে প্রচারণা তার সবশেষ খবরাখবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 50, নওগাঁ 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি নওগাঁ জেলায়, নওগাঁ 5 আসনে, যেটি সংসদীয় আসন 50। আমরা আগে জানিয়েছিলাম যে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জামায়াতের জেলার সেক্রেটারি জেনারেল আসম সায়েম ভাই। তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা জানতে চাইব যে আমরা জেনেছি যে জেলার যে 6টি আসন, সবগুলো আসনে আপনাদের ক্যান্ডিডেট ফাইনাল হয়ে গেছে। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি সম্ভাব্য প্রার্থী। তো আপনার এলাকা ভোটার দিনে আপনি কি ভাবছেন? জি, ধন্যবাদ আপনাকেও, আপনাদের এই ডিবিসি প্রোগ্রামে আমার এই আজকের সাক্ষাৎকার প্রোগ্রামের আয়োজন করার জন্য। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এসেছেন এবং যারা দর্শক শ্রোতা সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নওগাঁ 6 আসনে আমাদের কার্যক্রম চলতেছে এবং 6 আসনে আমাদের দাঁড়িপাল্লায় মার্কায় জনগণের পক্ষ থেকেই তারা আজকে এই দাঁড়িপাল্লা এবং জামাত ইসলাম যে 16 বছর নির্যাতিত ছিল
নওগাঁ 5 আমাদের 16 বছর জনগণকে কথা বলতে দেওয়া হয়নি, জামাত ইসলামকে অফিস খুলতে দেওয়া হয়নি, বহু জুলুম নির্যাতন করা হয়েছে। আমাকে সব সময় তারা টার্গেটে রাখতো, যেখানে আমি যাই প্রশাসনের লোক, গোয়েন্দার লোক তারা থাকতো। আমাকে অফিস থেকে, আমার উপজেলা পরিষদ থেকে, পার্টি অফিস থেকে শেষে আমাকে কোর্ট চত্বরে তারা গোটা কোর্ট ঘেরাও করে, গত জুলাই আন্দোলনে আমি সার্বিক সহযোগিতা করার কারণে আমার কোর্ট চত্বরকে ঘেরাও করে আমাকে কোর্টের ভিতর থেকে তারা আমাকে গ্রেপ্তার করেছিল। এবং আমি বলেছিলাম যে আমি স্বেচ্ছায় থানাতে যাব, কিন্তু তারা আমাকে 20-25 জন আমাকে টানাহাসরা করে তারা গাড়িতে তুলে আমাকে নিয়ে গেছে। এই 16 বছর এত নির্যাতন হওয়া সত্ত্বেও আমরা জনগণের সাথে ছিলাম, জনগণের সুখে দুঃখে ছিলাম, জনগণকে আমরা তাদের সমস্যাগুলো শুনেছি, আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেই সমস্যার সমাধানের চেষ্টা করেছি। আমরা যারা যুবক মহিলা তাদেরকে আমরা সেলাই মেশিন দিয়েছি, যারা গরিব মানুষ তাদেরকে আমরা গরু দিয়েছি, ছাগল দিয়েছি, এমনকি ছোটোখাটো রাস্তাঘাটও আমরা মেরামত করে দিয়েছি। এবং এই জনগণের সাথে আমরা আছি এবং জনগণ এখন চাচ্ছে একটা পরিবর্তন। বাংলাদেশে 54 বছরের সব দলকে দেখেছে, বাংলাদেশের যে দুর্নীতি এটা কোনো দলই উচ্ছেদ করতে পারেনি। তারা ক্ষমতায় যাওয়ার পরেই তার দলের লোকজন দুর্নীতিকেই তাদের প্রধান এজেন্ডা করেছে। এই জন্য জনগণ এবার জামাত ইসলামকে বেছে নিতে চাচ্ছে। আপনি এখানকার আমরা দেখেছি যে এখানকার এই আপনার এই আসনে 4 লাখের অধিক জনসংখ্যা, 3 লাখের অধিক ভোটার, এখানে নারী ভোটার আমরা দেখি সংখ্যা বেশি। তো তাদের সাথে আপনি কাজ করছেন বলছিলেন, তো আপনারা নারী ভোটারদের তারা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসে, যদিও নির্বাচনী প্রচারণা মাত্র শুরু হয়েছে, আরও 4 মাস বাকি, তো আপনাদের কি স্ট্র্যাটেজি থাকবে তাদেরকে উৎসাহিত করার জন্য? জি ধন্যবাদ। এবার প্রায় 16 বছর মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি, পরপর 3টা ভোটে তারা কোনো রকম অংশগ্রহণ করেনি। আমি প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় যাচ্ছি, নারী ভোটারদের আমি খুবই তাদের ভোট দেওয়ার জন্য, তারা যেহেতু দীর্ঘদিন ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে এবং তারা নতুন দলকে বেছে নিতে চায়। তারা সব দলকেই দেখেছে, এবার জামাত ইসলামকে তারা দেখতে চায়। আর জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের নারী উন্নয়ন এবং নারীদেরকে আমাদের কর্মসংস্থান বলেন, নারীদের মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য জামাত ইসলাম বহু প্রকল্প এবং আমরা পরিকল্পনা নিয়েছি। বাংলাদেশের নারীদের উপরে যে নির্যাতন করা হয় বা অবহেলিত করা হয় বা নারীরা যে পিছিয়ে আছে, এই পিছিয়ে থাকা নারীদেরকে আমরা সামনের দিকে তাদেরকে প্রাধান্য দেব। আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে যে নতুন ধারা রাজনীতির সংস্কৃতি চালু হোক সেটা প্রত্যাশা করছে। আগে স্বৈরাচার শাসনের অবসান হয়েছে, কিন্তু আপনাদের জামাত ইসলামী দল পারবে এই সংস্কৃতি উপহার দেওয়ার জন্য দেশে নতুন করে? জি অবশ্যই। জামাত ইসলাম ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে যারা এমপি ছিল, আমাদের 2 জন মন্ত্রী ছিল, তারা বাংলাদেশে দেখিয়েছে যে তাদের বিরুদ্ধে 2 টাকার দুর্নীতিও কেউ বের করতে পারেনি। আমাদের নওগাঁতেই একজন এমপি ছিলেন মান্দার নাসির উদ্দিন জিয়াদি ভাই, যিনি যখন এমপি হন তখন তার 2টা মাটির ঘর ছিল। আমি এখনও যাই দেখি তার ওই মাটির ঘরই আছে। তিনি 1টি টাকারও কোনো দুর্নীতি করেননি, তিনি 1টি টাকারও তার চাকরি ছিল, সে চাকরিও ছেড়ে দিয়েছিল। এইরকমভাবে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন। তাদের এই আসনটি পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? আমরা এই 5 আসনে জনগণ ইতিপূর্বে আমাদের সব দলকেই দেখেছে, এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতে ইসলামকে ভোট দিতে চাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। যেমনটি শুনছিলাম এখানকার সম্ভাব্য যে প্রার্থী ওনাদের পরিকল্পনা নির্বাচনী উনি কিভাবে কাজ করবেন, নারী ভোটারদের ব্যাপারে তাদের পরিকল্পনা তারা তুলে ধরেছেন। আমরা পরবর্তীতে বিকেল 5টা থেকে 5টা, 7টা এবং রাত 9টায় থাকবো পরবর্তী নওগাঁ 6 আসনে, সেখানকার যে সম্ভাব্য প্রার্থী যারা তাদের সাথে কথা বলবো। ততক্ষণ CSRM DBC ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। মূল বেতনে 20% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কিছুক্ষণ আগে তাদের অবস্থানে বাধা দিয়েছে পুলিশ। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী হাসান আল মামুন, তার কাছ থেকে জানবো সর্বশেষ তথ্য। মামুন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এবং আমরা দেখলাম পরিস্থিতি একটু উত্তপ্ত, কারণ বেশ একটি মুখোমুখি অবস্থানে আছেন 2 দল। তো এখন কি দেখতে পাচ্ছেন সেখানকার সর্বশেষ অবস্থা?
জি, আপনাকে ধন্যবাদ। এই প্রেস ক্লাবে এই মুহূর্তে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে এখানে এমপিওভুক্ত যেসব শিক্ষকরা তারা অবস্থান করেছিলেন, বেলা 1:30-এর পর কিন্তু পুলিশ এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে তারা যখন ছত্রভঙ্গ হয়ে যায় এবং থেমে থেমে পুলিশ তাদেরকে কিন্তু ধাওয়া দেয় সরে যাওয়ার জন্য, কিন্তু পরক্ষণেই তারা আবার অবস্থান করে। এক পর্যায়ে পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে। এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে যে যেসব শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছিল তারা কিন্তু রাস্তার দিক দুই পাশে অবস্থান নিয়েছে। গাড়ি চলাচল এখন স্বাভাবিক রয়েছে। আর একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে তাদের অবস্থান কর্মসূচিতে তারা যে ব্যানার লাগিয়েছিল সেই ব্যানার খুলে ফেলাকে কেন্দ্র করে কিন্তু এখন আবার এক ধরনের বাকবিতণ্ডা শুরু হয়েছে, উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়েছে। যদিও পুলিশ কিন্তু পাশে অবস্থান নিয়েছে, পুলিশ চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তারপরও তারা এখানে অবস্থান নিয়েছে। পুলিশ কিন্তু তাদেরকে প্রথমে আহ্বান জানিয়েছিল যে এই প্রেস ক্লাবের সামনে থেকে তাদেরকে শহীদ মিনারে অবস্থান করার জন্য। তারা সেটি না শোনার পরেই কিন্তু পুলিশ তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে লাঠিচার্জ করা হয় এবং তাদের উপরে পানি নিক্ষেপ করা হয়। আমরা এখানে রমনা জোনের যিনি পুলিশ কমিশনার রয়েছেন মাসুদ, আমরা একটু কথা বলবো যে যদি একটু বলতেন যে আপনারা চেষ্টা করেছেন দেওয়ার জন্য, তারপরও আমি পরে একবারে আমি দেব। কি পদক্ষেপ নেবেন আসলে তাদের সরানোর জন্য? আমরা কথা বলার চেষ্টা করছিলাম, যদিও তিনি এখন কথা বলতে চাচ্ছেন না। আমরা চেষ্টা করছিলাম তার সাথে কথা বলার জন্য যে তারা এখন কি পদক্ষেপ নেবেন আসলে। এখানে যেসব শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখনো অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন বলে বলছেন। আমরা একটু চেষ্টা করি আবারও তার সাথে কথা বলার জন্য। যে যদি আমি একটু বলবো ভাই, আমি একটু বলবো, সবাইকে নিয়ে আমি বারবার বলতে গেলে আমারই অবস্থা খারাপ হয়ে যাবে। এক এক সময় এক একটা হবে, আমি একবারে বলবো। তিনি এখন কথা বলতে রাজি হচ্ছেন না, একটু পরে জানাবেন। আপনারা দেখছেন যে পুলিশ চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, যে তারা যেন এখান থেকে সরে শহীদ মিনারে গিয়ে অবস্থান করে, কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আরেকটু বলে রাখি যে তাদের যে অবস্থান কর্মসূচিতে তারা এখান থেকে না সরানোর কারণ, সরে যাওয়ার কারণে কিন্তু পুলিশ এক পর্যায়ে লাঠি চার্জ করে। তারপরও কিন্তু তারা দুই পাশে অবস্থান নিয়েছে। তো প্রেস ক্লাবে এখনো চেষ্টা চলছে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, এবং কতক্ষণ নাগাদ তাদেরকে এখান থেকে সরাতে পারবেন সেটি আমরা তখন জানিয়ে দিতে পারবো। তো প্রেস ক্লাবের অবস্থা এখন দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু এখনো চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, এবং যেসব শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে এখানে এসে অবস্থান নিয়েছেন তারা কিন্তু কোনোভাবেই সরে যেতে রাজি না। তাদের একটাই কথা যে তাদের যে দাবি, অর্থাৎ 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা তাদের যে চিকিৎসা ভাতা সেটি দিতে হবে, এই দাবি নিয়েই মূলত তারা তাদের এই অবস্থান কর্মসূচি শুরু করেছিল। আমরা একটু এখানে যারা শিক্ষক রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আসলে সকাল থেকে আপনারা অবস্থান করছিলেন, আপনাদেরকে শহীদ মিনারে সরে যাওয়ার কথা বলা হলো, তো আপনারা একটু যদি বলেন যে আপনারা এখন কি করবেন আসলে? এখন আমাদের নেতৃবৃন্দের পর্যায় থেকে যে ধরনের নির্দেশনা আসবে আমরা সেই নির্দেশনায় আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশনাগুলি অনুসরণ করবো ইনশাল্লাহ। তবে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব প্রশাসনের সহায়তায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ব্যবসায়ীরা বলছেন দেশে তৈরি পোশাক খাত এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে, আর এজন্য আন্তর্জাতিক বাজারে ইমেজ সংকট তৈরি হচ্ছে। রবিবার উত্তরায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGMEA এসব কথা জানায়। তীব্র জ্বালানির সংকট, ব্যাংক খাত এবং NBR এর জটিলতার সংকটে পড়েছেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা। এখনও দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে, কিন্তু এই খাতের সংকট যেন কাটছেই না। উত্তরার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ খাতের বড় অংশীজন BGMEA নেতারা বলছেন এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে এ খাত। যে রিটেলাররা কিন্তু তার নির্দিষ্ট সময় একটা প্ল্যান আছে, এই সময়ের মধ্যে ওই সিজনের ওই মাসের প্রোডাক্টটা কিন্তু আসতে হবে। তাদের একটা নিশ্চয়তা প্রয়োজন, ডেলিভারিটা অন টাইম হতে হবে, এটা কোয়ালিটি প্রোডাক্ট। যখন কারখানার মধ্যে নিরাপত্তা থাকে না তখন কিন্তু আমরা একটা বিশৃঙ্খলা ক্রিয়েট হয়, তখন কিন্তু আমরা অন টাইমে গুডসগুলো শিপমেন্ট করতে পারি না। এতে আমাদের বহির্বিশ্বের সুনাম নষ্ট হচ্ছে। তিনি বলেন তারল্য এবং জ্বালানি সংকট, রাজস্ব খাতে আমলাতান্ত্রিক
তান্ত্রিক জটিলতা এই খাতে এখনো বড় বাধা। জানান, সংকটের কারণে গত 1 বছরে 182টি কারখানা বন্ধ হয়ে গেছে। যে এই ইন্ডাস্ট্রি শুধুমাত্র কিন্তু শুধু ইলেকট্রিসিটি এইটা দিয়ে কিন্তু নির্ভরশীল হতে পারেন না। গার্মেন্টস ডেলিভারি হচ্ছে না, গ্যাস প্রবলেম। আমাদের এই ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে হলে আমাদের কিন্তু সাপ্লাই চেইনটা, এনার্জি সাপ্লাই চেইনটা কিন্তু আমাদের স্ট্রং হতে হবে। এলডিসির জন্য ব্যবসায়ীরা প্রস্তুত নয় মন্তব্য করে তিনি বলেন, এখন এলডিসি গ্র্যাজুয়েশন হলে এটি হবে আত্মঘাতী। 2030 সাল পর্যন্ত স্থগিত করার আহ্বান সেটা অ্যাচিভ করতে হবে। আমি মনে করি যে গভর্নমেন্টের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, এটা খুব দ্রুত একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। রিফাত তাসনোভা, বিবিসি নিউজ, ঢাকা। উচ্চ বেতনের কারণে বাংলাদেশি কর্মীদের পছন্দের তালিকায় অন্যতম শীর্ষে ইউরোপের দেশ ইতালি। কিন্তু অসাধু কিছু চক্রের জাল জালিয়াতির কারণে ভিসা আবেদনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে ইতালি সরকার। আর এতে বৈধ ডকুমেন্ট থাকাদের পোহাতে হচ্ছে ভোগান্তি, বাড়ছে ভিসা পাওয়ার অপেক্ষাও। সমস্যা সমাধানে 2 দশকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। টানা 7 বছর বন্ধ থাকার পর 2020 সালে বাংলাদেশ ও ইতালির মধ্যে কর্মী সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি হয়। 2021 সাল থেকে আবারও দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হয়। তবে জালিয়াতির কারণে প্রক্রিয়া আরও ধীর হয়ে গেছে। উন্নত জীবনের আশা আর উচ্চ বেতন হওয়ায় ইউরোপের দেশ ইতালিতে বাংলাদেশি কর্মীদের চাহিদা দিন দিন বাড়ছে। তবে নকল কাগজপত্র জমা দেওয়ায় অনেকের ভিসার আবেদন বাতিল হয়ে যায়। অভিযোগ রয়েছে জালিয়াতি আর অনিয়মের পেছনে সক্রিয় ইতালি প্রবাসী চক্র। গেল বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতালি সফর নিয়ে কথা বলেন প্রেস সচিব। জানান, উপদেষ্টা পরিষদের সভায় ভিসার জটিলতা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে, আর এ নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈধভাবে দেশটিতে যেতে ইচ্ছুকদের ভিসা পাওয়ার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় এই সংকট থেকে দ্রুত রেহাই চান তারা। 15 মাস আমার কাগজ পড়ে ছিল, তারা কিছু জানায়ও নাই, তো এটা নিয়ে ভোগান্তিতে ছিলাম। 2 বছর যাবত শুধু ঘুরতেছি, কোনো হুদিস পাইতেছে না। এখনো শুধু আন্ডার প্রসেসিং থাকে। এমবাসি জানে, আর এমবাসিতে গেলে বলে যে বিএসএফ গ্লোবাল জানে। আসলে আমরা এখন কই যাব? এখানকার সেবার মানে যে দেখতেছেন সবাই তো ভোগান্তি, আমরাও ভোগান্তি আর কি, ফ্যামিলি বিষয়রা সবাই ভোগান্তি আর কি। জালিয়াতিটা হচ্ছে যে ইতালি থেকে দালালরাই করছে, একই কাগজ দিয়ে যে যার থেকে যেমন টাকা পয়সা নিতে পারছে এটাই। ইউরোপের দেশটিতে আরও সহজে জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে ইতালি ও বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ের সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন, এমন মত বিশ্লেষকদের। সমবাজারটা এটা একটা সফটওয়্যার অধীনে যদি নিয়ে আসা যায় তাহলে একটা স্বচ্ছ হয়, এবং সেই সফটওয়্যার চালু হলে যে মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য, মাফিয়াদের যে দৌরাত্ম্য বিশেষ করে ইতালিতে, এগুলো দূর হয়ে যাবে। তাহলে সঠিক লোকরা যেতে পারবে। আর যে ভিসা জালিয়াতি হয় এটাও অনলাইন না করলে এটা কখনো হবে না, এটা দূর করা যাবে না। ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা দূর করে ভোগান্তি ছাড়াই কর্মী পাঠাতে ঢাকা ও রোমকে একযোগে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। মধ্যম পর্যায়ে কোনো একটা দেশে যাচ্ছেন, সেখান থেকে আবার আরেকটা ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। সেটা যদি আমরা নজরদারি রাখতে চাই তাহলে দূতাবাসগুলো আমাদের এখানে প্রয়োজন, এবং বাংলাদেশের স্বার্থ চিন্তা করেই ওইসব কর্তৃপক্ষের সাথে একটা নিয়মিত যোগাযোগ রক্ষা করা যেতে পারে। সময় মতো ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ইতালি শ্রমবাজার হারানোর ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। ভিসা জটিলতা দূর করে নিরাপদ অভিবাসন নিশ্চিতে মনোযোগী হবে অংশীজনরা, এমন আশা ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ব খাদ্য কর্মসূচি বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার বেলা 11:30টায় সরকার প্রধান এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হবে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে। রোমে FAOর সদর দপ্তরে 10ই অক্টোবর শুরু হয়েছে এবারে কার্যক্রম, চলবে 17ই অক্টোবর পর্যন্ত। আগামী 15ই অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য এবং ভরা মৌসুমে সরকারের চাল আমদানির সিদ্ধান্তে বন্ধ হয়েছে 150-র বেশি চালকল। উত্তরের জেলা দিনাজপুরে ঘটেছে এমন ঘটনা। মিল মালিকরা বলছেন, চাল কল বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন কয়েকশো শ্রমিক কর্মচারী। আর বন্ধ হয় বাড়ছে ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি। দুঃসময়ে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যাংকগুলো। তবে গভর্নর বলছেন, চালকলগুলো ঋণ খেলাপি হয়েছে উদ্যোক্তাদের হঠকারী আচরণেই। গমটা আসবে USA থেকে, আর চালটা আসবে আপনার ভারত থেকে, নন বাসমতি। আগে থেকে একটু রিজার্ভ করছি, কারণ বাই চান্স যদি চাল যদি এখন বড়টার যদি সে না প্রকিউরমেন্ট যদি একটু হঠাৎ লো হয়। ডেলি 2000-3000 টাকা করে নিতেন, এখন আমাদের 200-250 টাকা করে যাচ্ছে। নতুন স্যাংশন নাই, নতুন লোন নাই,
নতুন এগ্রিমেন্ট নাই। দিনাজপুরে 200 মিল আছে, 190-95টা বন্ধ হয়ে গেছে। এসএমইদের মতো রিলায়েবল বড় তারা টাকা নেয়, সিজন শেষ হয়ে যায়, টাকা আর শোধ করে না, পরে ঋণ জাল আটকে যায়। দেশে একসময় চালের ব্যবসা নিয়ন্ত্রণ করত মূলত ছোট বড় চালকল মালিকরাই, কিন্তু গেল কয়েক বছরে এই ব্যবসায় ঢুকেছে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। দিনাজপুরে মিল মালিকদের অভিযোগ, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আধিপত্যে বন্ধ হয়ে গিয়েছে প্রায় 1.5 শতাধিক চালকল। দিনাজপুরে 200 মিল আছে, 190-95টা বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে অনেক কর্মচারী, স্টাফ অনেক, তাদের বেতন দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের বারবারই মিলারদের উপরেই চাপটা বেশি পড়ে যায়। মিল মালিকদের অভিযোগ, বড় পুঁজি নিয়ে মজুতদারের সিন্ডিকেট করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। আমরা অত্যন্ত একটা চাপের মধ্যে পড়ে গেছে বিগ কোম্পানিগুলো এই ব্যবসায় ঢুকে আসার জন্য। তারা যে পুঁজি নিয়ে এই ব্যবসায় নামছে, আমরা কিন্তু সেই পুঁজি নিয়ে ব্যবসা করতে পারতেছি না, যার ফলে ধান যখন উঠতেছে তখন একটা কেনার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। এদিকে ভরা মৌসুমেও চালের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। তবে আমদানির চাল আসা শুরু হলেও দেশি চালের দামে তার খুব বেশি প্রভাব পড়েনি। উল্টো আমদানির কারণে বন্ধের ঝুঁকিতে পড়েছে ছোট ছোট চালকলগুলো। আগে আমরা কাজ করতাম প্রায় ডেলি 2000-3000 টাকা করে নিয়ে যেতাম, এখন আমাদের 200-250 টাকা করে যাচ্ছে, মানে আগের তুলনায় অনেক কাজ কম। সিজন টাইমে কাম করতাম 15 জন 16 জন, টাকা পাইতাম 1500-1600 টাকা, এখন পাচ্ছি 250 থেকে 300 টাকা। চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি নির্ভর না হয়ে কর্পোরেটদের নজরদারির আওতায় আনার দাবি মিল মালিকদের। উদ্যোক্তাদের অভিযোগ, দুঃসময়ে ব্যাংকগুলোও মুখ ফিরিয়ে নেয়াই বাড়ছে খেলাপি হওয়ার ঝুঁকি। আমাদের লোনের ব্যাপারটা এইটা একটা বড় সমস্যা। আমাদের 24 সাল থেকে কার্যক্রম একদম স্থবির, নতুন স্যাংশন নাই, নতুন লোন নাই, নতুন এগ্রিমেন্ট নাই, চুপচাপ যেই অবস্থায় আছি আমরা ওই অবস্থায় চলতেছি। এদিকে চাল কল মালিকদের ঋণ খেলাপি হওয়ার প্রশ্নে গভর্নর জানান, উদ্যোক্তারা নিজেদের কারণেই খেলাপির ঝুঁকিতে পড়ে। মিল মালিকরা খেলাপি হয়েছে কিন্তু আজকে না, তারা ওই এসএমইদের মতো রিলায়েবল বড় না। রাইস মিলার্স অলওয়েজ আনরিলায়েবল। তারা টাকা নেয়, সিজন শেষ হয়ে যায়, টাকা আর শোধ করে না, পরে ঋণ জাল আটকে যায়। আসলে যে চালের আমদানিটা একটু বাড়ানো দরকার। সব জিনিসে যদি সবাই আমদানি করতে পারে, চালটাও আমদানি করে নেবে ব্যক্তি খাতে। গভর্নর জানান, চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে এর আমদানি অবাধ ও বাজার ভিত্তিক হওয়া জরুরি। আমদানির চাল এবং সিন্ডিকেটের প্রভাবে বন্ধ দিনাজপুরে 1.5 শতাধিক চালকল। হতাশায় পার করছে দিনাজপুরের চালকল মিলের মালিকেরা। তবে এর সঠিক সমাধান চাই খুব শীঘ্রই। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, দিনাজপুর। দর্শক, এবারে জানিয়ে দেব দেশের মুদ্রা বাজারের খবরাখবর। দেশের মুদ্রা বাজারে খুব বেশি হেরফের নেই আজ। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 165 টাকা এবং ব্যাংক কিনছে 157 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 142 টাকা আর কিনছে 137 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি হচ্ছে 82 টাকা আর ক্রয় 76 টাকা। 8 মাসের বেশি সময় ধরে পুরোপুরি স্থবির টেকনাফ স্থলবন্দর। শ্যাওলা পড়েছে বন্দর জেটিতেও। বন্দরের ওয়্যারহাউসে নষ্ট হয়ে পড়ে আছে কয়েক কোটি টাকার রপ্তানি পণ্য। ব্যবসায়ীরা বলছেন, বন্দর দীর্ঘদিন বন্ধ থাকায় আর্থিক এবং ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার শঙ্কায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফ স্থলবন্দর কার্যত স্থবির হয়ে পড়েছে। 8 মাসের বেশি সময় ধরে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম একেবারেই বন্ধ। এই বন্দরে মিয়ানমার থেকে আসে মাছ, কাঠ, সুপারি, আদা, পেঁয়াজ সহ নানা পণ্য। এখান থেকে রপ্তানি হয় নির্মাণ সামগ্রী ও বিভিন্ন ভোগ্যপণ্য। সম্প্রতি নাফ নদী দিয়ে পণ্যবাহী নৌযান চলাচলে নিরাপত্তার ঝুঁকির কারণে বন্ধ হয়ে যায় বন্দরে আমদানি রপ্তানি। ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমারে তাদের কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে। বন্দর বন্ধ থাকায় আর্থিক ও ব্যবসায়িকভাবে প্রায় দেউলিয়া ব্যবসায়ীরা। দুঃখের বিষয়, সবগুলো চলে গেছে। আর আজকে টেকনাফে যারা আমদানিকারক রয়েছে তারা ব্যাংক থেকে লোন নিয়ে তারা এখন পথের ভিখারি হয়ে গেছে। টেকনাফ স্থল বন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকার কারণে বিপদে পড়েছে হাজার হাজার শ্রমিক, বিপদে পড়েছে ব্যবসায়ীরা, বিপদে পড়েছে হাজার হাজার
কর্মী মানবতার জীবনযাপন করছে। এখান থেকে মালামালগুলো আসতে পারতেছে না, এখান থেকে সরকারও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, এখান থেকে হাজার হাজার মানুষ আজকে এরকম বেকারত্ব বরণ করছে। রাজস্ব বিভাগ বলছে সর্বশেষ 2024-25 অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় 110 কোটি টাকা, যা 25-26 অর্থ বছরে শূন্যের কোটায়। ইয়াঙ্গুন থেকে যে জাহাজগুলো আসতো সে জাহাজগুলো আরাকান আর্মিরা আটক করে চাঁদা দাবি করত। আরাকানদের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে তাদের কোনো বৈধতা না থাকায় আমরা তাদের সাথে আমদানি রপ্তানি করাটা একেবারে স্টপ হয়ে গেছে, যার ধারাবাহিকতায় কক্সবাজার ডিসি অফিসে একবার মিটিং হয়েছে, এরপরে বাণিজ্য মন্ত্রণালয়ে মিটিং হয়েছে। পরবর্তীতে তাদের সিদ্ধান্ত মোতাবেক পোর্টের কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা করতেছি। এই সীমান্তে চোরাচালান রোধ ও রাষ্ট্রের রাজস্ব আয় রক্ষায় দ্রুত বন্দরের কার্যক্রম চালু করার দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচল অবস্থার মধ্যে ডেমোক্রেটদের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে ট্রাম্প প্রশাসন হাজার হাজার ফেডারেল কর্মী ছাঁটাই শুরু করেছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন এই ছাঁটাই শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে 7টি সংস্থা 4000-এর বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে। আইন অনুসারে ফেডারেল সরকারকে ছাঁটাইয়ে 30 দিন আগে কর্মীদের নোটিশ দিতে হয়। ট্রেজারি এবং স্বাস্থ্য ও মানব সেবার মতো প্রধান বিভাগগুলি কর্মীদের এই নোটিশ জারি করেছে এরই মধ্যে আমেরিকান ফেডারেল অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ 2টি প্রধান ট্রেড ইউনিয়ন ঘোষিত এই ছাঁটাই পরিকল্পনার বৈধতা চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করেছে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।